চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রধান তথ্য কমিশনার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক ডক্টর গোলাম রহমান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। তো প্রথমে সংবাদপত্র শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ইংরেজি ও গণিতের কারণেই ফল ভালো, দেশ জুড়ে প্রাথমিক ও জেএসসি পরীক্ষার্থীদের উচ্ছ্বাস। জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের সচেতন করুন প্রধানমন্ত্রী। মানব জমিন, রাষ্ট্রদূতকে তলব, রোহিঙ্গাদের ফেরত দিতে মিয়ানমারকে চিঠি ফেরত নিতে। আমাদের সময়, রাজপথে নামছে আওয়ামী লীগ বিএনপি। যায় যায় দিন, বিতর্কে শুরু, চমকে বছর শেষ আওয়ামী লীগের। ভোরের কাগজ, পাশের জোয়ার, আনন্দের বন্যা। বণিক বার্তা, কারখানার আশপাশের বাতাস বিষাক্ত। দৈনিক দিনকাল, অর্থলুট ও ব্যাংক কেলেঙ্কারি ছিল বছর জুড়ে আলোচনায়। দৈনিক সংগ্রাম, রোহিঙ্গা সংকট সমাধান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডক্টর ইউনূস সহ 11 নোবেল জয়ীর চিঠি। দৈনিক করতোয়া, প্রাথমিক সমাপনী শিশুদের আত্মবিশ্বাস যোগাবে প্রধানমন্ত্রী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, গার্লস আউটশাইন বয়েজ ইন জেএসসি জেডিসি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, মোহিত টার্নস ডাউন প্লি ফর টাকা ডেপ্রিসিয়েশন। আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ আসলে প্রধান শিরোনাম একটি, সেটি হচ্ছে একই সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি, জেডিসি, ইবতেদায়ী এই পরীক্ষা এবং জেএসসি এই পরীক্ষাগুলোর ফল প্রকাশ হয়েছে একই দিনে, সব মানে সারা দেশে। সেটি নিয়ে যারা ভালো ফল করেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের ছবি যেমন রয়েছে, সেটা নিয়ে নানান রকম শিরোনাম দেখতে পাচ্ছি। ইত্তেফাকে যে শিরোনাম ছিল ইংরেজি এবং গণিতের কারণেই ফলাফল ভালো হয়েছে। অবশ্য ইংরেজি এবং গণিত দুটো খুব বেসিক বিষয়, যে দুটোর উপর সাধারণত ছেলে মেয়েদের এক ধরনের কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, আবার ভীতিও কাজ করে, মানে দুটোই। যাই হোক, তবে এই যে প্রাথমিক এবং জেএসসি পরীক্ষা, এতে ভালো ফল হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন কিন্তু অভিভাবক মহলে ছেলে মেয়েদের মধ্যেও আলোচনা হয়। সেটি হচ্ছে যে পাশের হার খুব ভালো, তার মানে ছেলে মেয়েরা ইন জেনারেল খুব ভালো। যদি আমরা ধরেই নেই যে 96-97% পাস করে, 96-97% পাস করে, তাহলে তো ধরে নেওয়া যায় যে সবাই ভালো। মানে তাহলে এই যে পরীক্ষার যে গুরুত্ব, সেটা কি এই পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে এক ধরনের চাপে রাখা, নাকি ভালো ফলাফল করার জন্যে সারা বছর স্কুলে ভালোভাবে পড়াশোনা হচ্ছে? আমরা কোনটা বুঝবো? কারণ যদি দেখি যে পরীক্ষা যদি শিক্ষার্থীদের টেস্ট করার বিষয় হয়, যে তাদের যাচাই, মানে তারা কতটা শিখছে, জ্ঞান আহরণ করছে, সেটাই যদি হয়, তাহলে ওই যে এই যে পাশের হার 97%, এটা কিন্তু মনে হয় যে এটা একটা খুব সাধারণ ব্যাপার, যে সবাই ভালো রেজাল্ট করে কিংবা পাস করে। তার মানে তাহলে এত প্রেশারটা আমরা দিচ্ছি কেন? কিংবা অনেকেই বলে থাকেন যে এই পরীক্ষা নিয়ে যতখানি সুফলের কথা চিন্তা করা হচ্ছে, পাশাপাশি আবার স্কুলগুলোতে নানান ধরনের একটা আনফেয়ার একটা কম্পিটিশন হচ্ছে, কোথাও কোথাও আনএথিক্যাল প্র্যাকটিস হচ্ছে, কোথাও কোথাও শিক্ষকরা ছাত্রদের সাথে একটা অসম মানে রিলেশনে মানে লিপ্ত হচ্ছে, তারা সাহায্য করছে, কেউ অর্থ নিচ্ছে, নানান ধরনের অভিযোগ আমরা পত্রপত্রিকায় পাই। ওই বিষয়গুলোতে বিশেষভাবে নজর দেওয়া দরকার, যে কোনো কোনো শিক্ষার্থী, তার অভিভাবক, তারা শুধু এই ভালো রেজাল্ট করতে হবে বলেই শিক্ষকদের সাথে এক ধরনের রিলেশন ডেভেলপ করতে চান, পয়সা করি আদান প্রদান করার চেষ্টা করেন। আবার কোনো কোনো স্কুল থেকে আলাদা টাকা পয়সা নিয়ে তাদেরকে কোচিং করানোর ব্যবস্থা করা হয়। এই বিষয়গুলো খুব মানে ভেতরকার সমস্যা। আবার এমন অনেক স্কুল আছে যেগুলোতে ভালোভাবে পড়াশোনা হচ্ছে না এবং সেখানে নানান ধরনের বাণিজ্য হচ্ছে। তো যাই হোক, এই ভালো মন্দের ভিতর দিয়ে যে কাজটি হচ্ছে, সেটি হচ্ছে যে প্রতিটি স্কুলে একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে এটি ভালো দিক।
তাতে করে অন্ততপক্ষে বিভিন্ন স্কুলের মানের একটা একটা যে পার্থক্য সেটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আবার একই সাথে প্রশ্ন উঠছে, এই যে প্রাথমিক কিংবা জিএসসি পরীক্ষা, এই ধারাবাহিকতায় যদি আমরা একটু উপরের দিকে যাই, যেমন ইন্টারমিডিয়েট পাস করে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভর্তি হতে চায় তখন সিচুয়েশনটা কি, সেখানে দেখা যায় যে 12 ভাগ পাস করে, 9 ভাগ পাস করে, মানে বেশিরভাগ ছাত্র সেখানে ঝরে যায়, মানে পাস করতে পারে না। অবশ্যই এটাও ঠিক যে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্রিয়া, বিশেষ করে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে যতটা না মেধাবী ছাত্রকে ভর্তি করা হয় তার চাইতে বলা হয় যে এটাকে একটা এলিমিনেশন প্রসেস, যে বাতিল করে দেওয়া, মানে মানে অনেক অনেক শিক্ষার্থীদের মধ্য থেকে অল্প কিছু লোককে নেওয়া হয়, বেশিরভাগ লোককে বাদ দেওয়া হয়। এই যে বাদ দেওয়ার যে প্রক্রিয়া কিংবা এলিমিনেশন প্রসেস, এটাই বোধহয় একটা বিষয়। আবার সেখানেও কিন্তু প্রশ্ন উঠে যে তাহলে এত কম পাস করে কেন, তাহলে এই স্ট্যান্ডার্ডটা কিভাবে বজায় রাখছে। এগুলোর নানান ধরনের বিতর্ক কিন্তু আছে, যে আমরা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো। আমাদের যে শুধু বিষয়ের শিক্ষা, নাকি বিষয়ের সাথে অন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোকে লক্ষ্য করা দরকার। যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের অবহিত করার জন্য উনি একটু আহ্বান জানিয়েছেন। আমার মনে খুবই উপযোগী একটি কথা বলেছেন, যে এই যে মানে স্কুল লেভেলে যেখানে ছেলে মেয়েরা এমন একটা পরিবেশে বড় হয় যেখানে তারা শিক্ষা গ্রহণ করার একটা পরিবেশ পায়, সেইখান থেকে যেন ছেলে মেয়েদের একটা মোরাল এডুকেশন হয়, যেমন সেই সাথে সাথে যেমন তারা দেশকে চেনে, দেশকে ভালোবাসে, দেশের ইতিহাস ঐতিহ্যকে তারা জানে, দেশের মুক্তিযুদ্ধ, তার চেতনা, এগুলো সম্পর্কে যেন তারা গর্ববোধ করে। এই শিক্ষা যদি প্রকৃতভাবে না হয় তাহলে কিন্তু এই শিক্ষার্থীরা একটা সময় গিয়ে তারা নিজেদের আত্মপরিচয় সঠিকভাবে তুলে ধরতে পারবে না, এবং তারা অনেক ক্ষেত্রে কনফিউজ থাকবে, অনেক ক্ষেত্রে রুট সম্পর্কে তারা জানবে না। এবং এই যে যদি শিকড় সম্পর্কে তাদের ধারণা না থাকে, তাহলে যে এখনকার যে অবস্থাটা আমরা অনেক রিপোর্টে দেখেছি, টেলিভিশনে এবং বিভিন্ন পত্রিকায়, যে ওই 52 সনের ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে সাথে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে একসাথে করে ফেলছে, কিংবা কোনটা যে কি সেটা ভালো করে বুঝে উঠতে পারে না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের বিশেষভাবে যত্নের সাথে শিক্ষাদান করার বিষয়। এগুলো শুধু যে পাঠ্যবইয়ের পাঠ্যক্রমেই থাকবে তা নয়, এগুলো সাধারণ আলোচনায়, এগুলো স্কুলের কার্যক্রমে, স্কুলের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেইগুলোতে, এবং পারিবারিকভাবে ফ্যামিলিতে এই বিষয়গুলি চর্চা হওয়া উচিত। কিন্তু সেখানে আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে একটি জাতীয় চেতনার জাগরণ দরকার, এবং সেই জাতীয় চেতনা জাগ্রত করতে পারলে একটা নতুন ধরনের সাংস্কৃতিক বিপ্লব হবে দেশে। সেখানে কিন্তু রাজনৈতিক দলের মত পার্থক্যের বাইরেও যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে সব ধরনের রাজনৈতিক দলেরই এই কমন ইস্যুতে এক হয়ে কাজ করার একটা উদ্যোগ নেওয়া উচিত। এবং সেখানে যেমন শিক্ষামন্ত্রী মহোদয় 1 জানুয়ারি আসলেই প্রতিটি স্কুলে বই বিতরণের যে উৎসব করেন, সেই উৎসবের সাথে সাথে এই আহ্বানটিও করা দরকার যে আমরা দল মত ভুলে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে আমরা শিক্ষায়তনে একটা সাধারণ একটা মিনিমাম কনসেনসাসের মধ্যে দিয়ে আমাদের জাতিকে উজ্জীবিত করতে পারি, এবং একটি নতুন সাংস্কৃতিক ধারা নতুনভাবে জাগ্রত করতে পারি। আমার মনে হয় এই জায়গাটা আমাদের কাজ করার সুযোগ আছে। রোহিঙ্গা ইস্যুতে শিরোনাম রয়েছে, অং সান সুচির বিশেষ দূত বাংলাদেশে আসছেন, সেরকম শিরোনাম আমরা দেখছি। এবং জাতিসংঘে চিঠি দিয়েছেন অনেক বিশিষ্ট নোবেল বিজয়ীরা, যার মধ্যে বাংলাদেশের অধ্যাপক ইউনূসও রয়েছেন। এখন রোহিঙ্গার বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমরা যতই বলি না কেন, রোহিঙ্গারা সেই মায়ানমারের যে মুসলিম অধ্যুষিত এলাকায় তারা যেখানে থাকতে পাচ্ছেন না, সেখানে তাদের উপর অত্যাচার হচ্ছে নির্মমভাবে, এবং এই অত্যাচারের মানে তারা সেখানে টিকতে না পেরে
হয়তো বাংলাদেশে আসার চেষ্টা করেন, কিন্তু বাংলাদেশেও সমস্যা আছে যে তাদেরকে ভরণ পোষণ কিংবা জায়গা দেওয়ার মতো সুযোগ কতটা আছে। এছাড়াও আরেকটি বড় ধরনের সমস্যা আছে, অভিজ্ঞতা থেকে আমরা বুঝি, সেটা হচ্ছে যে এই রোহিঙ্গারা বাংলাদেশে এসে যারা এর আগে এসেছেন তারা নানান কুকর্মে লিপ্ত হয়েছেন, নানান ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে লিপ্ত হয়েছেন প্রচুর লোক, এবং আমাদের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে তারা খুব বদনাম করেছেন, দেশে বদনাম করেছেন। সুতরাং তারা তো বাংলাদেশি নন, কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা বিভিন্ন দেশে অনেক সমস্যা তৈরি করেছেন। তো এই বিষয়গুলো আমাদের জন্য যেমন একটু ভেবে দেখার বিষয়, আবার একই সাথে মানবিক ব্যাপার হিসেবে যে তাদের যে উপর যে নির্যাতন হচ্ছে, এবং সেই নির্যাতন তো ওই মায়ানমারকেই দেখতে হবে, তাদেরকে আমাদের প্রেশার ক্রিয়েট করা উচিত যে মায়ানমার তাদের দেখভাল করবে এবং সেই সমস্যা তাদের সমাধান করতে হবে। যদি তারা সমাধান করতে ব্যর্থ হয়, এখন যে মুভটা নোবেল লরেটটা নিয়েছেন, আমি অত্যন্ত আশাবাদী যে এটা আরো অনেক আগে তারা নিতে পারতেন। তো ভালো যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন, এখানে নিশ্চয়ই এটার একটা শক্ত একটা স্ট্যান্ড দাঁড়াবে, এবং সূচি তার প্রতিনিধি পাঠাচ্ছে, বিশেষ দূত বাংলাদেশে পাঠাচ্ছে বলেছে। সুতরাং আমরা আশা করব যে বাংলাদেশে এই রোহিঙ্গা সমস্যা এটা অন্তত পক্ষে মায়ানমার তাদের নিজস্ব উদ্যোগে এটা সমাধান করার চেষ্টা করবে, কারণ 50 বছর অধিক তারা সামরিক শাসন চালু রেখেছিল, যে কারণে মায়ানমারের সংস্কৃতি, মায়ানমারের রাজনীতি, অর্থনীতি সবকিছু একটা অন্য ধারায় প্রবাহিত। সুতরাং আজকে সূচিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত এত বড় নেতা এবং নোবেল লরেট, এবং তার তো বোঝা উচিত যে এই তার যে দৃষ্টিভঙ্গি, আমরা কিন্তু রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু আমরা কখনোই পছন্দ করতে পারিনি। বাংলাদেশ সেটার তীব্র প্রতিবাদও করেছে। তো সেই দিক থেকে আমার ধারণা যে সূচি জিনিসটাকে নতুনভাবে উপলব্ধি করবেন এবং তারা ব্যবস্থা নেবেন, নইলে তারা বিশ্বের কাছে এর জন্য তাদের জবাবদিহি করতে হবে, এবং তারা এর দায় এড়াতে পারবেন না। এবং বাংলাদেশ আমার মনে হয় আর একটু শক্ত অবস্থানে যাওয়া উচিত এই ব্যাপারে। আমরা যতই আমরা দেখেছি যে রাষ্ট্রদূতকে ডেকে তাদেরকে বলার জন্য বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু এটাও মানে খুব ডিপ্লোম্যাটিক এফোর্ট হিসেবে ঠিক আছে, কিন্তু এটুকুই যথেষ্ট না আমার মনে হয়। এখানে আর স্ট্রং স্ট্যান্ড নেওয়া দরকার, নইলে জিনিসটা হালকাভাবে জিনিসটা গুরুত্ব উপলব্ধি করা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে এই জায়গায়। এখন এখানে বাংলাদেশের মানুষের মধ্যেও নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এই রোহিঙ্গা ইস্যুতে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু সরকারকে দেখা দরকার, সরকারের বিবেচনায় নিয়ে আসা উচিত। আরেকটি বিষয় চলছে এখন, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনের আগে, সেটি অবশ্য কাছাকাছি সময়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, এবং সেখানে সংলাপে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। আমরা গতদিন দেখেছি যে বিএনএফ যোগ দিয়েছে, ইসলামী ঐক্য জোট একটি অংশ, তারা সেখানে সংলাপে যোগ দিয়েছে, বিভিন্ন রকম প্রস্তাব তারা দিয়ে যাচ্ছেন। এটা তো আমার মনে হয় খুবই ভালো উদ্যোগ হয়েছে। এটা এর আগে যখন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন, উনি একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং তারই ধারাবাহিকতা আমি বলবো যে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি উদ্যোগ নিয়েছেন। এবং আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো দেখা করে এসে তারা যে প্রেসের সামনে তারা মিট করছেন, তাতে কিন্তু সবাই আশাবাদী যে অন্তত পক্ষে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একটা আইনগত সমাধান হবে, এবং এমনভাবে জিনিসটাকে তৈরি করা হবে যাতে করে সবাই এটাকে গ্রহণযোগ্য মনে করতে পারে। এখন আবার এটাও ঠিক, এই সুযোগে একটি প্রসঙ্গ না বললেই ঠিক হবে না, যে সম্প্রতি নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো, এবং সেখানে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করেছে, এতে দুটো কথা বলা হয়। একটা হচ্ছে যে শেখ হাসিনা চাইলে ভালো নির্বাচন হতে পারে, আওয়ামী লীগ চাইলে ভালো নির্বাচন হতে পারে, একইভাবে নির্বাচন কমিশন চাইলেও ভালো নির্বাচন হতে পারে। আমরা কিন্তু এর প্রকৃষ্ট উদাহরণ দেখছি, যেটা সম্প্রতি নারায়ণগঞ্জের যে এরপর জেলা পরিষদ নির্বাচন হলো সারা দেশে। কিন্তু এই যে নারায়ণগঞ্জের নির্বাচন, এই নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তারা কি স্টেটমেন্ট দিল, তারা কি বলল, এবং খালেদা জিয়া কি বললেন, এই কথাগুলো তো অ্যাকসেপ্ট করার মতো না। বিষয়টা হলো এই জায়গায় যে
যে তারা কিন্তু তাদের নিজের ওই দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে বিশ্লেষণ করলেন, এটা তো ঠিক হলো না। এবং সেখানে এই যে আজকে গতকালকে হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন যে আমরা নির্বাচন চাই, এমন নির্বাচন যেখানে নারায়ণগঞ্জের মতো নির্বাচন হতে হবে, নইলে নির্বাচন মানা হবে না। তার মানে কি, এটা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। তো এই স্ট্যান্ডার্ড সেট করার পরেও এটাকে নিয়ে প্রশ্ন তোলা হলো কেন? বিষয়টা হলো এই জায়গায়। এখন আমি জয়লাভ না করতে পারলেই ওই যে ফুটবল খেলা অনেক সময় হয়, আমরা ছোটবেলায় দেখেছি যে ফুটবল খেলা হেরে গেলেই ওই রেফারি দোষ, যে রেফারি পার্সিয়ালিটি করেছে। এইটা তো হওয়া উচিত না, যে লেভেল প্লেইং ফিল্ড আছে, সব কিছু আছে, সব ভালো নির্বাচন হলো, কোনো দুর্ঘটনা মানে অপশক্তির কোনো পেশি শক্তি কিংবা টাকার খেলা এগুলো কিছুই হয়নি। সেই অর্থে তো নির্বাচন আইডিয়াল নির্বাচন ধরতে হবে। তো এটা একটা মানে শিক্ষণীয় যে শুধু নির্বাচনকে সমালোচনা করার জন্যই করতে হবে, এটা বোধহয় হওয়া উচিত নয়। যেটা আর জেলা পরিষদের যে নির্বাচন, সেটা তো অন্য ধারায় হয়েছে। এটা এখানেও কিন্তু একটি চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটি হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরকার যে অন্তর্কলহ কিংবা তাদের যে বিদ্রোহী কেন্দ্রীয়দের যে এক ধরনের উত্থান, এগুলোকে কিন্তু বড় দলের এই সমস্যাটা থাকে, কিন্তু থাকলেও বড় দলকে এগুলোকে অ্যাড্রেসও করতে হবে, নইলে তো এক ধরনের অসহিষ্ণুতার সৃষ্টি হবে। এবং দলের ভিতরে যদি অসহিষ্ণুতা থাকে, তার যে আউটবার্সটা সেটা পুরো জাতিকেই ভোগ করতে হবে। সুতরাং সেই জন্য দলের ভেতরকার অন্তর্কলহ কিংবা যে ইন্টারনাল ফিয়ার যা আছে সেটাকে মিটিয়ে ফেলতে হবে, এটা জরুরি দরকার। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।